এই মুহূর্তে এসে পৌঁছেছি একেবারে ষষ্ঠ দফা ভোটের সামনে। ষষ্ঠ দফা ভোট, তার মধ্যে উত্তরবঙ্গ রয়েছে, ভোট ঠিক দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে, একেবারে অ্যাবসলিউট হবে 1 তারিখ। আমরা যে মহড়া দেখতে পেলাম, কিন্তু এখন এই যে সারা রাজ্যের যে একটা ছবি, এই যে বদলের হাওয়া ওঠা বা বিভিন্ন রকম ফ্যাক্টর, আপনি বলুন যে উত্তরবঙ্গের স্ট্র্যাটেজি অনুযায়ী কি বিজেপি বা অন্য দলও হতে পারে, তৃণমূল, কারা খুব বেশি আবহাওয়া কোন দিকে, এবং এই গরমে এই যে উত্তাপ 43 ডিগ্রি 44 ডিগ্রিতেও প্রচার হচ্ছে, সেই উত্তাপের লাভ ঠিক কোন দিকে যেতে চলেছে? দেখো, যতটা পলিটিক্স সেলিব্রেটেড হয় ভারতবর্ষে, গোটা সাউথ ইস্ট এশিয়া বা পৃথিবীর বহু জায়গায় সেই প্রতিচ্ছবি আমরা পাই না। এটার অনেক পজিটিভ দিকও আছে। আমাদের মতো মানুষ যারা লাইভ পলিটিক্স নিয়ে কাজ করে, তারা খুব অনুপ্রাণিত হয় যখন দেখি একটা লিডার সকাল 6টা থেকে সকাল 7টা থেকে ক্যাম্পেনের জন্য প্রস্তুত, মানে ওই রোদের মধ্যে জল না খেয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে যাচ্ছে। এটা একটা অদ্ভুত ইন্সপিরেশনাল ছবিও আছে, এবং এই পজিটিভিটিটাকেও কিন্তু আমাদের গণ্য করতে হবে। যে কোনো দলের, আমি কোনো দল ধরে বলছি না কথাটা, সে তো তৃণমূলের মানুষরাও প্রচার করছে, বিজেপির মানুষরাও করছে, সিপিএমের মানুষরাও করছে, কংগ্রেসেরও করছে, এনি দল, আইএসএফও করছে। তো মেজরলি যেটা আমি প্রথমেই যেটা উত্তরটা শুরু করতে চাই, যেটা বলে আমার সেলিউট টু অল পলিটিক্যাল পার্টিস, যে এই টেম্পারেচারের মধ্যে তারা উত্তরবঙ্গ বলো, দক্ষিণবঙ্গ বলো, এবং কালকে আমাদের পুরুলিয়ার মতো জায়গায় ভোট, যেখানে টেম্পারেচার কত বড় একটা ফ্যাক্টর আমরা জানি, ভোট হচ্ছে, দুর্ধর্ষভাবে ভোট হচ্ছে। এবার আসছি স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টারে। এবারের ভোটে আমার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ লেগেছে, সেটা হলো কোনো না কোনোভাবে আমি যেটা বুঝতে পারছি, একটা অসাধারণ সাইলেন্ট ভোটিং হচ্ছে। মানুষ কোথাও গিয়ে, আমি প্রথমেই বলছি, আমি ভারতবর্ষের 3-4টে স্টেটে প্যারালালি ভোট করাচ্ছি ইন দ্য সেন্স অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট ভোটের সাথে ইনভলভড আছি। তো সব জায়গায় দেখছি মোটামুটি একটা ভাইভ আগে থেকে বোঝা যাচ্ছে যে মানুষ কোন দিকে যেতে চলেছে। কিন্তু বাংলায় যেহেতু ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটা সাধারণ একটা গ্রামের গৃহবধূরও অনেক হাই, মানে এটা আমি বলছি, বাংলার মানুষ কিন্তু অনেক ভেবে চিনতে ভোট দেয়। বাংলার মানুষের এই সাইলেন্সটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং সেটা শুধু কোনো স্পেসিফিক সিটে নয়, গোটা বাংলায় যতগুলো, আমি যত জেলায় যাচ্ছি, যত জায়গায় আমার সিটে কাজ হচ্ছে, বা যেখানে আমি খুব বেশি থেকেও নিজে থেকে কাজটা দেখছি, সব জায়গাতেই দেখছি খুব মানুষ চুপ। মানুষ কিন্তু সুন্দর লাইনে দাঁড়াচ্ছে, ভোট দিচ্ছে, এবং তাদের যে ভোটের পরে যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ হয়, তার থেকেও আমরা একটা সার্ভে অ্যানালিসিস করি যে কোন দিকে যেতে পারে। সেখানেও কিন্তু যতটা স্যাম্পলিং, কনফার্মেটরি স্যাম্পলিং বলে, পাওয়া উচিত, ততটাও কিন্তু আমরা এবারে পেতে পারছি না। তার কারণ হ্যাটস অফ টু বাংলার ভোটার্স, চুপ করে ভোট দিয়ে যাচ্ছে, সাইলেন্স ভোটিং চলছে কিন্তু। এবং যতগুলো সিট এখন অবধি হয়েছে বা আগামী দিনে যে সিটগুলো হবে, সবেতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা খুব স্তব্ধভাবে বাংলা ভোট দিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা অসাধারণ। এখানে একটু আমি আটকাচ্ছি, এখানে বিষয়টা ঠিক এভাবে ব্যাখ্যা করলে কেমন হয় যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ফাঁকা, অল্প পিন অফ সাইলেন্স, মানে আমি বলছি পিন ফেললেও যে আওয়াজ শোনা যায়, সেই আওয়াজ কতটা, মানে আমি বলছিলাম একটা গড় কিন্তু ওই ন্যাশনাল পার্টিগুলির ছিল, উত্তরবঙ্গ বিজেপি কংগ্রেস সবারই, সেই জায়গা থেকে ওই ছোট্ট আওয়াজ সেই পাহাড়ি অঞ্চলে কিছু কানে ভেসে আসছে না? কারণ তো ভেসে আসছে, সেটা এক্সিট পোল যেটা আছে, সেটা আমি 1 তারিখের পরেই অফিসিয়ালি সেই ধরনের ডিসকাশনে যাওয়াটা উচিত আমার লিগালি। তার আগে যে কথাটা আমি বলতে চাই, যে যখন সাইলেন্ট ভোটিং হয়, তার একটা থিওরেম আছে। থিওরেমটা হচ্ছে ইমিডিয়েট গভর্নমেন্টের সেটা খুব একটা সুবিধাজনক হয় না। ইমিডিয়েট গভর্নমেন্ট মানে কি, মানে এটা তো লোকসভা ইলেকশন হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টারিয়ান বডিটাকে ইলেক্ট করা। এটা শুধুমাত্র অনেকেই বলে প্রধানমন্ত্রী ইলেকশন, শুধু প্রধানমন্ত্রী ইলেকশন না, প্রধানমন্ত্রী ইলেকশন এবং অপোজিশনেরও ইলেকশন, অপোজিশনও তো ইলেক্টেড হচ্ছে। সুতরাং ইমিডিয়েট গভর্নমেন্টটা কি, স্টেট গভর্নমেন্ট, আমাদের তৃণমূল শাসিত স্টেট গভর্নমেন্ট। তো যখন সাইলেন্ট ভোটিং হচ্ছে না, এই স্টেট গভর্নমেন্টের প্রতি একটা মানে অ্যান্টি ইনকামবেন্সি হতে পারে। সাইলেন্ট ভোটিংয়ের কিন্তু ওইটাই সিগন্যাল। সাইলেন্ট ভোটিং কিন্তু সেন্ট্রালের এগেনস্টে সাইলেন্ট ভোটিং হচ্ছে, এটা নয়। উত্তরবঙ্গে যে সিনারিওটা দাঁড়াচ্ছে, আমি উত্তরবঙ্গ থেকে একটু মধ্যবঙ্গে, ঠিক দক্ষিণবঙ্গে নয়, মধ্যবঙ্গে এলাম। এই যে ছেড়ে আসার আগের পার্টটুকু, বহরমপুর দীর্ঘদিন ধরে অধীর চৌধুরী জিতছেন,
এবার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন মিডিয়া মহলে একটা প্রশ্ন করা হয়েছে তাকে, যে একেবারে যদি এই বছর এই যে সাইলেন্ট ভোটিং, তারপরে নানা রকম ফ্যাক্টর কাজ করেছে, মুসলিম ফ্যাক্টরগুলি যদি কাজ করে, উনি যদি এইবার সাংসদ নির্বাচিত না হন উনি কী করবেন? সরাসরি উত্তর দিলেন উনি বাদাম বেচবেন। তাই এই যদি বাদাম বেচার বিষয়টা এসে যায়, তার মানে কি কোনো জায়গায় অধীর চৌধুরী বহরমপুরের সিট এটা নড়বড়ে লাগছে? নড়বড়ে হতে পারে, বাট আমি যদি সিট স্পেসিফিকই জিজ্ঞেস করো, আমি বলবো অধীরদা বহরমপুরে হেরে যাবে এরকম কোনো ইন্ডিকেশন আমি অন্তত এখন পর্যন্ত অ্যানালিসিস করে পাইনি। তবে অধীরদার অসাধারণ সেন্স অফ হিউমার, এত বছরের পলিটিশিয়ান, দেশের প্রধান বিরোধী নেতা, অসাধারণ পলিটিক্যাল তার মাইন্ডসেট। সুতরাং এবং অ্যাক্রস দ্য পার্টিজ ওনার রিলেশনশিপ ভীষণ স্ট্রং। সুতরাং অধীরদা বাদাম বেচবেন না, তার অপোজিশনে যারা দাঁড়িয়েছে তাদের বাদাম বেচতে বাধ্য করবেন সেটা সময় বলবে। কিন্তু বহরমপুর যতটা আনসেফ ভোটের পরে অধীরদা বিভিন্ন স্টেটমেন্ট থেকে মিডিয়া কনক্লুশন করছে আমার মনে হয় 4 তারিখ রেজাল্ট বেরোনোর পরে বোঝা যাবে যে অধীরদা বহরমপুরে কিন্তু আমার মনে হয় না অতটা ডিফিকাল্ট জোনে থাকবে। হ্যাঁ, যতই যাই হোক একটা মার্জিনালাইজ ভাবে হলেও অধীরদা বেরিয়ে যাবে। একবারেই তাই, ডিফিকাল্ট জোনে কিন্তু উনি নিজের পার্টিতেই রয়েছেন। কারণ হাইকমান্ডের সঙ্গে, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে যে বাকবিতণ্ডা আমাদের সামনে আসলো, তাতে একেবারে পরদিন রাতের বেলা বিধানভবনের সামনে কালি লেগে গেল মল্লিকার্জুন খাড়গের মুখে। সেই কালি তুলতে বেলা 12টার সময় কংগ্রেস কর্মীরা নামলো বিধানভবনের সামনে, মোছা হলো কালি। আমি বলছি এই কালি কি শুধু মল্লিকার্জুন খাড়গের মুখেই লাগলো নাকি বাংলা কংগ্রেসেও? একদম দেখুন, কংগ্রেসের স্ট্রাকচারাল যেভাবে অপারেট করে না কংগ্রেস, আমি খুব একটা তাতে কনভিন্সড নই। আমি ব্যক্তিগতভাবে বলছি, কিন্তু ঠিক আছে, কনভিন্সড নই কেন? আমার কাছে যে কোনো পলিটিক্যাল পার্টি একটা সাবজেক্ট হিসাবে আমি দেখি। পলিটিক্যাল পার্টি কংগ্রেস হিসাবে তাদের অভিজ্ঞতা অসামান্য, মানে এতদিন ধরে তারা রাজ্যপাট সামলেছেন, এতগুলো স্টেটে তাদের গভর্নমেন্ট ছিল, এতগুলো প্রাইম মিনিস্টার তারা তৈরি করেছেন। তারপরেও যখন ডিসিপ্লিনারি এক্সিস্টেন্সে আসে না, তখন আমি কংগ্রেসের অনেক জায়গায় দেখি ডিসিপ্লিনটার অভাব, ভীষণভাবে ডিসিপ্লিনের অভাব। আর একমুখী রাজনীতি যদি করি, আমি আপনাকে একটা কথা বলি, অধীরদার মতো মানুষ বাংলায় জেলায় জেলায় কী ঘটছে সে ইনফরমেশন বলুন, সে গ্রাউন্ড ইন্টেলিজেন্স বলুন, সেটা অধীরদার কাছে থাকে। এবং অধীরদা তার বেসিসে কিন্তু পলিটিক্যাল তার যে কি বলবো যুদ্ধের যে পরিকল্পনাটা অধীরদা সাজাবার ক্ষমতা রাখেন, এটা কিন্তু আমি অন ক্যামেরা বলছি। আমি যদি একজন মল্লিকার্জুন খাড়গের মতো পোস্টে বসে, দিল্লির অত বড় একজন প্রেসিডেন্টশিপ পোস্টে বসে, কোনো রকমভাবে আমি যদি চাই যে কংগ্রেস ভালো ফল করুক বাংলায়, আমার তো বাংলার কমান্ড যার হাতে তার উপর ডিপেন্ড করতেই হবে, তার উপরে ভরসা দিতেই হবে। সবসময় এরকম একটা স্ট্রাকচার তৈরি করা যে সেন্ট্রাল থেকে যা বলবো সেই জিনিসটাই হবে শেষ কথা, স্টেটের কথা আমি কোনোভাবে গণ্য করব না, এটা কিন্তু খুব ইনসাল্টিং। মানে যে কোনো স্ট্রাকচার, এটা শুধু পলিটিক্স বলে বলছি না, যে কোনো স্ট্রাকচার এটা খুব ইনসাল্টিং। কারণ যে মানুষটা যে মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছে, সেই মানুষটা সেই মাটির গন্ধ পায়, সেই মানুষটা সেই মাটির গন্ধ পেয়েই তার পরিকল্পনাটা তৈরি করে। সেটাকে সম্মান জানানো উচিত, আপনি যত বড়ই পোস্টে থাকুন না কেন সেটাকে সম্মান জানানো উচিত। এবং বাংলা কংগ্রেসের একটা জিনিস বাংলা কংগ্রেসকে বুঝতে হবে, যে বাংলায় আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেস বাম যে জোট চলছে বা যে ধরনের চলছে, তাতে কিন্তু যতটা রেসপন্স পাওয়া উচিত ছিল ততটা রেসপন্স এখনও সে অর্থে যায়নি এবং তার বিশাল আকারের অ্যাডভান্টেজ তৃণমূলও পাচ্ছে এবং বিজেপিও পাচ্ছে। সেক্ষেত্রে বাংলা কংগ্রেসকে যদি সেন্ট্রাল কংগ্রেস আরও ব্যাকআপ দেয়, আরও এই জোটগুলোকে অনেক সুন্দরভাবে স্ট্র্যাটেজাইজ করে, সেটা তো তাদেরই ফলাফল ভালো হবে। সুতরাং তাহলে সেখানে এই ইগোর ফাইটটা কেন? ইগোর ফাইটটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। কারণ এই ইগো ফাইটটা কংগ্রেসের কর্মীদের ক্ষতিগ্রস্ত করছে, কংগ্রেসের জেতা সিটগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, এবং এটা রেজাল্ট অ্যাজ এ হোল বাংলার রেজাল্টে ক্ষতিগ্রস্ত করবে। এবার আসি বিজেপির প্রসঙ্গে, এনডিএ সরকারের প্রসঙ্গে। এ রাজ্য থেকে একেবারে মুখ্যমন্ত্রী বারবার যেরকম আক্রমণ করে, সেই আক্রমণাত্মক ভঙ্গিতেই তিনি বলছেন একটা সরকার গড়ার ইঙ্গিত তিনি পাচ্ছেন, এবং তা তৃণমূলের দ্বারা বাইরে থেকে সমর্থিত হবে এবং সমর্থনও করবেন, তিনি সরকার গড়ে দেবে। এই বক্তব্য কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আসছে এবং মুখ্যমন্ত্রী করছেন। সেইখানে দাঁড়িয়েই কি তাহলে দিল্লিতে সরকার বদলের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে? সরকার কি বদল হতে হবে? না হলে তো সমর্থনের প্রশ্ন আসে না। যদি সরকার গঠন হয় তাহলে কি তার চিত্র রূপরেখা দাঁড়াবে? আমি তোমার এই প্রশ্নটাকে না দু একটা খণ্ডে ভাগ করছি, তোমার ডিউ পারমিশন নিয়ে।
প্রথম কথাটা হলো মমতা ব্যানার্জি, আমি আগেও তোমাদের চ্যানেলই বোধহয় বলেছিলাম, বিরোধী নেত্রী হিসাবে একটা টেক্সট বুক, ওনার বিরোধিতা শেখা উচিত। এবার উনি বারবার করে একটা ইঙ্গিত দিচ্ছেন, সেটা কিন্তু পলিটিক্যালি অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উনি একটা বুস্ট আপ দেওয়ার চেষ্টা করছেন বাকি সিটগুলোর যেই ভোট আছে তাতে। বুস্ট আপটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, অলরেডি আমার অপোনেন্ট হেরে গেছে, আমার মেজর অপোনেন্ট বাংলায় কে? বিজেপি। তো বিজেপি অলরেডি হেরে গেছে, এই বার্তাটা যদি আমি মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি তাহলে বাকি যে সিটগুলোয় ভোট আছে সেই সিটগুলোয় তার একটা প্রভাব পড়বে। কারণ মানুষ ভোট দিতে যাওয়ার আগে বুঝবে যে বিজেপি তো সরকারই করছে না, তাহলে এতে হয়তো বিরাট কিছু বদল হবে না, তবে একটা পার্সেন্টেজ অফ ভোটে চেঞ্জ হবে। দিস ইজ নাকি শুধু বাংলায় না সামগ্রিক বলছি, দিস ইজ নাথিং বাট পলিটিক্যাল স্ট্র্যাটেজি। কিন্তু সামগ্রিক ভারতের যদি তুমি প্রতিচ্ছবি নিয়ে কথা বলো বা সামগ্রিক ভারতের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলো, মানে উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, মমতা ব্যানার্জির কথার কতটা এফেক্ট হবে সেটা আমার কাছে ডাউট আছে। মানে আমি অসম্মান করে বলছি না, কিন্তু ডাউট আছে, কারণ উনার পলিটিক্যাল ডোমেনটা ইজ বেঙ্গল। বেঙ্গলের বাইরে আমি সাধারণ মানুষের উপরে মমতা ব্যানার্জির প্রভাব খুব যে বিরাট কিছু আছে বা উনার পলিটিক্যাল স্টেটমেন্টস খুব বিরাট আছে সেটাও নয়। আর তারপরে তুমি যে স্টেটমেন্টটা কথা বলতে যে বাইরে থেকে সমর্থন করবো সেগুলো বাংলায় করা স্টেটমেন্ট, যেখানে বাংলা মিডিয়ার খুব একটা চলাচল নেই, সেখানে মানুষজন সেই স্টেটমেন্টগুলোকে নিয়ে খুব একটা ভাবেনও না, শোনেনও না। সুতরাং আমরা এখানে বাংলায় কনফাইন হয়ে যদি আমি ভাবি তাহলে আমি বলতে পারি বাংলার একটা কিছু পার্সেন্টেজের উপরে প্রভাব পড়লেও পড়তে পারে। তবে বাইরে থেকে সমর্থন করার কথায় উনি ইন্ডি অ্যালায়েন্সের কথা বলেছেন যে ইন্ডি অ্যালায়েন্স যদি সরকার করে আমি বাইরে থেকে করবো। এবার এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো, আমি যদি খুব ভুল না বলি, এই ইন্ডি অ্যালায়েন্স তৈরির ক্রেডিট উনি নিচ্ছিলেন কিছুদিন আগে অবধিও। তার মানে কি উনি গার্জিয়ান অফ ইন্ডি অ্যালায়েন্স? মানে উনি ইন্ডি অ্যালায়েন্সের একজন কি বলবো, মানে স্রষ্টা। সেই স্রষ্টা মানুষটা যখন বলছে যে আমি তোমাকে বাইরে থেকে সমর্থন করব, তখন কিন্তু এটা একটা ইঙ্গিত হয়ে যাচ্ছে যে আমি তোমার পরিবারের ভিতরে থাকতে চাইছি না সামহাও। এটা প্যারালালি আরেকটা ইঙ্গিতও বেরোচ্ছে, তো ভিতরে চাইছি না সামহাও। তো কেন থাকতে চাইছে না সেটা আমার কাছে একটা বৃহত্তর প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, এরকম কোনো সিচুয়েশান আসবে না তো যে উনি সত্যি বাইরে থেকে সমর্থন করলেন কিন্তু সরকারটা ইন্ডিয়া অ্যালায়েন্সের হলো না, ইন্ডিয়ার হলো? আমি একটা কাউন্টার কোয়েশ্চেন তুলে দিলাম, মানে হতে পারে যে এনডিএও ধরুন কমফর্টেবল গভর্নমেন্ট করলো, এবং পলিটিক্যাল রেলেভেন্সটা কিন্তু একটা বিরাট ব্যাপার, জানো তো। মানে যদি একটা পার্টি বা একটা পলিটিক্যাল লিডার ইররেলেভেন্ট হয়ে যায়, তার থেকে তো ভালো সে গভর্নমেন্টের আশেপাশে থাকবে। তখন এটাও হতে পারে বৃহত্তর জাতীয় স্বার্থে উনি বললেন এরকম একটা স্টেটমেন্ট করে যে আমি ভারতবর্ষের জাতীয় স্বার্থে, ভারতবর্ষের সরকারের উন্নয়নের স্বার্থে আমি সরকারকে বাইরে থেকে সমর্থন করব। তো বাইরে থেকে সমর্থন উনি করে দিলেন এনডিএকে। এটা কি হতে পারে না? একদমই। সেটা আমার ভিতরে সেই প্রশ্নটাও জাগছে। একদমই তাই। আমি ভবিষ্যৎ দ্রষ্টার কথা ঠিক হবে কি না আমি তা জানি না, তবে প্রশান্ত কিশোরের ফ্যাক্টরও তৃণমূলে কাজ করছে বলে খবর আছে আমাদের কাছে, এবং এই মুহূর্তে যেটা যার নাম বলবো তিনি ভবিষ্যৎ দ্রষ্টা কুণাল ঘোষ, তিনি কিন্তু মুখপাত্র থাকাকালীন তার ভবিষ্যৎবাণী করে গিয়েছে বিজেপি এই রাজ্যে 5 থেকে 11টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ভোট শতাংশের নিরিখে 30 থেকে 32% ভোট, তৃণমূল শতাংশের নিরিখে 60 থেকে 62% ভোট, এবং সিট শেয়ারে 30 থেকে 35টি সিট বাম কংগ্রেস শূন্য থাকছে। এই যদি ছবি হয় তাহলে এক, অধীর চৌধুরী জিতছে না, দ্বিতীয় বাম কংগ্রেসের কোনো আসন সংখ্যা থাকছে না, পার্সেন্টেজ কত তা ক্লিয়ার হয়নি, এবং বিজেপি 11টা আসন পাওয়া মানে আগেরবারের 18টি থেকে কমছে, অর্থাৎ বিজেপির ভোট শেয়ার এই রাজ্যে কমছে। কোনটা আমরা বিশ্বাস? কুণালবাবু এই স্টেটমেন্টগুলো কবে করেছেন সেটা আমি ঠিক জানি না, কবে করেছেন এই স্টেটমেন্ট? মুখপাত্র ছিলেন তখন, তারপরে তিনি মুখপাত্র ছিলেন না, তারপরে সাধারণ সম্পাদকের পদ ছিলেন না, এই অবস্থায় এটা জিজ্ঞেস করার পিছনে কারণ হচ্ছে, কারণ কুণালবাবুকে আমি একই কারণে দেখি যে কারণে আমি কপিল শর্মা শো দেখি, দুটো আমি একই কারণে দেখি। এবং তার জন্য আমার যেটা মনে হয় যে উনার সবথেকে ডেঞ্জারাস জিনিসটা উনি হলেন মানে একটা টাইম টেবিলের মতো, যেটা সময়ে সময়ে চেঞ্জ হয়। উনি আজকে এইটা বলছেন, কালকে কি বলছেন, পরশু কি বলছেন, এটাকে কিন্তু ডেডিকেটেডলি ফলো করতে হয়। অত সময় এবং ধৈর্যর আমার অভাব আছে, তাই জন্য আমি হয়তো অনেক স্টেটমেন্ট উনার মানে গুরুত্ব দিই না। যখন একটু হালকা মুডে পলিটিক্যাল কিছু দেখতে হয়, ভালো লাগে, তখন আমি অবশ্যই ওনাকে শুনি এবং দেখি, কারণ সবারই একটু মজা হাসি সবারই ভালো লাগে। তো যাই হোক, এবার আসছি আমি উনার অ্যানালিসিসে।
উনি বলেছেন বাংলা থেকে বিরোধীরা ভোট পাবেন না, সেটা ওনার ব্যক্তিগত অ্যানালিসিস, উনি কীভাবে অঙ্ক করছেন। 5 থেকে 11টা বিজেপিকে। হ্যাঁ, বাট বাম জোট তো কিছুই পাবে না, সেটাই বলেছে। তো আমি প্রথমে তলা থেকে আসছি, বাম জোট কিছু পাবে না, এটা উনার ব্যক্তিগত অ্যানালিসিস। আমার ব্যক্তিগত অ্যানালিসিস হচ্ছে বাম জোট দুটো হলেও পাবে, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস। আচ্ছা, এবার আসি বিজেপির ব্যাপারে। বিজেপির ভোট পার্সেন্টেজ বাংলায় বাড়ছে। কেন বলছি, তুমি প্রথম ঝটকাটা লেগেছিল 2019-এ, যখন 18টা সিট তুলেছিল, তখন একটা পার্সেন্টেজ এসে পৌঁছেছিল। পঞ্চায়েতে এত মার খেয়েছে, নমিনেশন দিতে পারেনি, নমিনেশন জমা দিয়ে সেটা ছিঁড়ে দিয়েছে, অনেক কিছুই তো আমরা দেখেছি। ভোট কীভাবে হয়েছে সেটাও আমরা দেখেছি। পঞ্চায়েতে এত কিছু হওয়ার পরেও তারা কিন্তু 5,000 থেকে 11,000-এর আশেপাশে আসন পেয়েছে, যদি আমি খুব একটা ভুল না বলে থাকি, দেখে নিও, পেয়েছে, যেটা আবার একটা ইনক্রিমেন্টাল ইন্ডিকেশন। তারপরের লেয়ারটা আসছে আমি 2000 লোকসভা ইলেকশনেও আমি তোমাকে বলছি ভোট পার্সেন্টেজ বাড়বে। সব জায়গাতে বিজেপি কিন্তু কনসিস্টেন্টলি বাড়ে। তুমি বিজেপির যদি যে কোনো স্টেটে বিজেপিকে যদি অ্যানালাইসিস করো, বিজেপি 3টে ধাপে এগোয়। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এক্সিস্টেন্স, তারপরটা হচ্ছে অ্যাফার্মেশন, তারপরটা হচ্ছে কনফার্মেশন, ঠিক আছে। প্রথমটা হচ্ছে এক্সিস্টেন্স, মানে কি আমি পাটা ঢোকালাম, আমি ওখানে আছি, আমার প্রেজেন্সটা বোঝালাম আমি। এবার সেটা বাংলায় কিন্তু তখনই হয়ে গেছিলো যখন ওনারা 3টে সিট পেয়েছিলেন। এবারে আসছি অ্যাফার্মেশনের দিকে, যেখানে সাংগঠনিক কী অবস্থানে আছি সেটা বোঝাতে। সেখানে কিন্তু 70-এর আশেপাশে সিট পেয়েছেন বিধানসভায়, লোকসভায় 18টা মতো সিট পেয়েছে। তখন কিন্তু ওনাদের অর্গানাইজেশনাল এক্সিস্টেন্সটা উনি বুঝেছেন। হ্যাঁ, এটা অন্য ব্যাপার যে সেটা ঠিক আরও বেশি হওয়ার কথা ছিল, কম হওয়ার কথা, সেটা তো তর্কের বিষয়, অ্যানালিসিসের বিষয়। এবার আসছি, এবার কিন্তু আমাদের থার্ড স্টেজ, যতটা বাইরে থেকে অ্যানালিসিস করে মনে হচ্ছে এবার কিন্তু থার্ড স্টেজে বিজেপি ঢুকছে। তার মানে বিজেপি কিন্তু এবার কনফার্মেশনের দিকে এগোচ্ছে। তার মানে আমি ধরে নিতে পারি যে 18 সিটের সাথে ওরা +2 হলেও সেটাকে টার্গেট করে এগোবে। না, আমি এখানে কতগুলো ফ্যাক্টর যদি কাজ করে, আমি বিজেপির অ্যান্টি ইনকামবেন্সিটা বলে নিই আগে। ওষুধের দাম বৃদ্ধি, কলকারখানা, বৃহৎ শিল্প ভারতে হয়নি, এবং আরও যে বেশ কিছু গ্রাউন্ড রিপোর্টে আমাদের উঠে আসছে, একেবারে গ্রাসরুটের যে মানুষ, সেই মানুষ কিন্তু ডিরেক্ট বেনিফিশিয়ারি তে পরিণত হয়েছে। সেই জায়গায় দেওয়া যায়নি, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, এগুলো তো একটা ফ্যাক্টর, মানুষ রান্না বিরাট ফ্যাক্টর। কিন্তু এইগুলোতে বেসিক্যালি বিজেপি যেই সিটগুলোকে লক্ষ্য করে এগোচ্ছে সেই সিটগুলোতে খুব একটা এফেক্ট করবে না। তোমাকে আমি একটা কথা বলি, বিজেপির ভোটের যে ভোট ব্যাঙ্কটা আছে না, তার ম্যাক্সিমামটা হচ্ছে হিন্দি বলায় যে 260টা সিট আছে, সেখান থেকে বিজেপির চোখ বন্ধ করে 237 থেকে 243টা তুলে নেবে। যদি বিজেপি সেখান থেকে 237-243টা সিট কনফার্ম করে ফেলে, তারপরে বাকি সিটগুলো থেকে তারা অন্তত 50 থেকে 55টা সিট পাবে। বোনাস ওটা আছে, ওটা এমনিতেই পকেটেই আছে। আগে তো 303-এর হিসাবটা যদি ভাঙো, সেটা এখানেই দাঁড়ায়। বরঞ্চ আমি 6-7টা সিট কম বলছি, সেখান থেকে 290-95-এ পৌঁছে যাবে। তারপরে ধরো আরও যে সিটগুলো, কিছু সিট আছে যেগুলো খুব 50-50 সিট, তার মধ্যে পশ্চিমবাংলারও 2-3টে সিট থাকবে যেগুলো হয়তো 1,500-2,000 ভোটে লোকসভা ইলেকশনের রেজাল্ট, মানে খুবই কম মার্জিন যেটা। সেই রকম সিটগুলো যদি বিজেপির ফেভারে যায়, তাহলে কিন্তু বিজেপি 303 297-98 থাকবে। 400 তো পেরোচ্ছে। আরে না, 400 পেরোবার কোনো সিস্টেমই নেই। এরা বুস্ট আপ দিতে যা খুশি বলে দেয়, 400 পেরোবার কোনো অঙ্ক নেই ভাই। দেখো, একটা কথা হচ্ছে, আমি তোমাকে, রাজীব গান্ধী কোন অঙ্কে পেরোলো তখন একটা হোলসাম ছিল, এটা বোঝো। কংগ্রেসের 422টার যে অঙ্কটা তুমি বলছো, সেই সময় কিন্তু ইউনিফর্ম এক্সিস্টেন্স অফ কংগ্রেস ছিল। কংগ্রেস সাউথ ইন্ডিয়াতেও ছিল, কংগ্রেস নর্থ ইন্ডিয়াতেও ছিল, কংগ্রেস সব জায়গায় ছিল। এবং তুমি যদি সিটের ভাগাভাগিটা দেখো, ম্যাক্সিমাম আসন সেই কিন্তু হিন্দি বলয় থেকে উঠেছিল, কিন্তু তারপরে সাউথ ইন্ডিয়ায় বিপুল ভোট পেয়েছিল, বিপুল সিট ছিল সাউথ ইন্ডিয়া। এবং সাউথ ইন্ডিয়া যতক্ষণ না পর্যন্ত হাত খুলে বিজেপির পাশে দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত 400টা ম্যাথমেটিক্যালি হয় না ভাই। এবং আরেকটা কথা আমি বলে হয়তো অনেক বিজেপি সমর্থনের কাছে খারাপও হয়ে যেতে পারি, সেটা হলো একটা 370-70-এর এরকম একটা মার্জিন আসছে, 350-370, অনেকেই বলছে মিডিয়াতে। আমি ব্যক্তিগতভাবে সেটাতেও কনভিন্সড নই। তবে হ্যাঁ, যেটা আগের বার পেয়েছিল এনডিএ, নট অ্যাজ বিজেপি বাট অ্যাজ অ্যালায়েন্স এনডিএ, 330+, এবারেও যাওয়ার হাই চান্স। শুধু তাই নয়, এবং বিজেপি এককভাবেই গভর্নমেন্ট করার সবথেকে বেশি চান্স, 295, 97 কি 300। এনডিএর সিটগুলো নিয়ে 330+ হবে। এবং এর সাথে আমি একটা কথা যোগ দিয়ে দিতে চাই, সেটা হলো এখন এনডিএর যে স্ট্রাকচারটা তুমি দেখছো, যেটা হচ্ছে হয়তো 25-30টা সিট কনফার্মড তুলে নিচ্ছে,
আমি সেখানে বলছি আরও সিট বাড়বে কীভাবে? এনডিএতে হয়তো বহু পার্টি ঢুকবে, কিছু পার্টি এনডিএকে ডাইরেক্টলি ঢুকে সমর্থন করবে, কিছু পার্টি যেরকম আগের প্রশ্নের উত্তর আমি বললাম হয়তো বাইরে থেকে সমর্থন করেও এনডিএকে শক্তিশালী করবে। সেক্ষেত্রে তো গভর্নমেন্ট অলওয়েজ বেশি সিটে মার্জিনে বেরিয়ে গেল, বড় বেরিয়ে গেল। সেই যে অঙ্কতে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে, কিন্তু এই 400টা আমার কাছে এই 400 যে ন্যারেটিভটা পুরোটাই বুস্ট আপ। এটা যেমন অনুপ্রেরণার ন্যারেটিভ সেরকম 400 ন্যারেটিভ বুস্ট আপ, এটা পলিটিক্যাল ন্যারেটিভ এবং পুরোপুরি পলিটিক্যাল স্টেটমেন্ট। আসলে যদি যারা বলছে 400 ন্যারেটিভ তাদের যদি বসে ভারতের ম্যাপ দিয়ে ভেঙে বোঝাতে বলা হয় তারাও দেখবেন ইন্টারভিউটা তাড়াতাড়ি শেষ করে দেবে। 400টা পুরোটাই বুস্ট আপ, বাট আমার মনে হয় 330+ গভর্নমেন্ট তৈরি করবে এনডিএ, এবং বিজেপি এককভাবে 280+ থাকবে। 280। এই বাংলায় ঠিক কটা আসনের সম্ভাবনা দেখা? দেখো, এই বাংলায় না আসনের সংখ্যায় দুটো ভাগ আমি বলছি। একটা ভাগ আমার কথায় 20-21টা, মানে বিজেপির ক্ষেত্রে বলছি 20-21টা জোট, মানে বাম কংগ্রেস জোটের 2টো সিট আমি বলেছি, বাকিটা তৃণমূল পাবে। কিন্তু কিছু সিট মানে জনা 5 সিট কি 6 সিট এরকমও হতে পারে যার মার্জিন 1500-2000 ভোটের হতে পারে। ঠিক আছে, এবার তুমি এক সাংবাদিক হিসেবে নিশ্চয়ই জানো যে একটা লোকসভায় 1700-1800টা বুথ হয়। 1700 মানে অন অ্যান অ্যাভারেজ 1700-1800 বুথে যদি তোমার 2000, 2500, 3000, কেন 10,000-এর মধ্যেই ধরো যদি মার্জিন হয়, তার মানে প্রতিটা বুথে কটা 2-3টে ভোটের মার্জিন, তাই না? আমি 2000 বুথে যদি 4000 মার্জিনে 2টো ভোটের মার্জিন, এবং সেগুলো খুব টাফ অ্যানালাইসিস, টাফ। এবার তার থেকেও বড় কথা, সেগুলো কোন দিকে ইনক্লাইন্ড হবে লাস্ট মোমেন্ট অবধি তুমি বুঝতে পারবে না। মানে এরকম হতে পারে, ধরো 18টা রাউন্ডের ক্যালকুলেশন, 17টা রাউন্ডে একটা লোক এগিয়ে আছে এক সময়, আরেকটা লোক এগিয়ে আছে অন্য সময়, লাস্ট রাউন্ডে গিয়ে দেখলে হয়তো 2000 ভোটে একজন বেরিয়ে গেল। এই সিটগুলো যার দিকে যাবে সে অবভিয়াসলি অ্যাডভান্টেজেস পজিশনে যাবে, বাট এই সিটগুলো বাই চান্স যদি বিজেপির দিকে চলে যায় তাহলে কিন্তু আমার এই 21টা অনেকটা বেড়ে যাবে, মানে 24-25-এও পৌঁছে যেতে পারে।